সুরেশ্বরের পূর্বপুরুষ কুড়ারাম অর্থ উপার্জন করে জমিদারি কিনেও বাল্যকালের অভ্যাস ছাড়তে পারেননি। প্রথম জীবনটা তার গেছে নিদারুণ কষ্টের মধ্যে। বাপ মৃত্যুর পর মায়ের হাত ধরে পথে বেরিয়েছিল ভিক্ষে করে। মাও বেশি দিন বাঁচেননি। ঘর থেকে বেরিয়ে 6 মাসের মধ্যেই আত্মহত্যা করেছিলেন। তবে তার কারণ আছে। আর সেই সময় দেশে বর্গীদের হাঙ্গামা চলেছিল। গ্রামের পর গ্রাম বর্গীরা জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু বর্গীরা এই দিকে আসেনি। তারা চন্দ্রকোনা, মেদিনীপুর, দিগনপুর, ক্ষীরপাই হয়ে বর্ধমানের দিকে চলে গিয়েছিল। ওই যে পাঁচালিতে লেখা ছিল, তবে কোন কোন গ্রাম বর্গী দিল পুড়াইয়া, সেই সব গ্রামের নাম শুনো মন দিয়া। চন্দ্রকোনা, মেদিনীপুর আর দিগনপুর, ক্ষীরপাই পোড়ায়ে যায় বর্ধমান শহর। লোকে ভাগীরথী পার হয়ে আশ্রয় নিয়েছিল নানান স্থানে। হুগলি জেলায় গিয়ে উঠেছিলেন কুড়ারামের মা ছেলের হাত ধরে। কটা ছেলে মরে হয়েছিল কুড়ারাম। কয়েকটি সন্তানের জননী কুড়ারামের মা, কিন্তু রূপ তার যথেষ্ট ছিল। ছেলেও রূপবান। তাদের দেখে মমতা করে আশ্রয় দিয়েছিলেন একটি বর্ধিষ্ণু ঘরের প্রবীণা মহিলা। রান্নার কাজ দিয়েছিলেন। কুড়ারামকে দিয়েছিলেন পূজার ফুল তোলার কাজ। আর মাস 6 পর তার মা একদিন রাত্রে গলায় দড়ি দিয়েছিলেন। নমস্কার, আমরা শুনছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস কীর্তিহাটের কর্চা। তাহলে আসুন শুনে নিই 8ম পর্বে কি আছে। শুরু করছি আজকের পর্ব। কুড়ারাম জানত তার মাকে উত্ত্যক্ত করে তুলেছিল ওই বংশের একটি ছেলে। সে বুঝতে পারত প্রথমটা নিরাপদেই ছিল ওই বৃদ্ধা গৃহিণীর কৃপায়। তিনি তার মাকে আপনার ঘরে নিয়ে শুতেন। তিনি মারা গেলেন, আর তার শ্রাদ্ধ শান্তি চুকতেই একদিন রাত্রে মা চিৎকার করে উঠলেন। তিনি ঘুমিয়েছিলেন। ঘরের একটা দরজা খোলাই শুধু দেখেছিলেন, আর কিছু তিনি দেখেননি। মা উদ্ভ্রান্তের মতো হাঁপাতে হাঁপাতে দরজাটায় পিঠ দিয়ে দাঁড়িয়েছিলেন। দরজাটা খিলছিল না। তারপর তিনি আবার ঘুমিয়ে পড়েছিলেন। সকালে দেখেছিলেন তার মা ঘরে নেই। বাইরে অনেক গোলমাল। ওই বাড়িরই খিড়কির পাড়ের একটা গাছের ডালে গলায় দড়ি দিয়ে মা ঝুলছেন। কুড়ারাম মায়ের সংস্কারও করেনি। সে ভয়ে পালিয়ে গিয়েছিল। তারপর ভিক্ষে করতেন। রাত্রে কোনো গ্রামে কারুর দাওয়ায় কিংবা গাছতলায় খুঁজে আশ্রয় নিতেন, একান্ত অনাহুতের মতোই। আর এরই মধ্যে আবার একটা আশ্রয়ও মিলল তার। সেটা অবশ্য তার রূপের জন্য। তিনি এসে পড়েছিলেন হুগলি শহরে। তখন হুগলি শহর মস্ত বড়। হুগলিতে নবাবের ফৌজদার থাকেন। তখনও রাজা হননি। বাবু নন্দকুমার তখন হুগলির ফৌজদার। হুগলিতে তখন ইংরেজদের কুঠি। তখন সুতানুটিতে তারা নতুন শহর পত্তন করে কুঠি তৈরি করে কলকাতা নাম দিয়েছিল বটে, কিন্তু হুগলি তখনও খুব জমজমাট। পাশেই চুচুড়োতে ওলন্দাজদের কুঠি এবং আড্ডা। চন্দননগরে ফরাসিরাও রয়েছে। দিনেমারেরা শ্রীরামপুরে। আর এর সঙ্গে আরমানি মুসলমান ব্যবসাদারেরাও আছে। এ এক নতুন রাজ্যে এসে পড়েছিল কুড়ারাম। ব্রাহ্মণের ছেলে, ছেলে মানুষ। একটা ভয় ছিল তার, এই ম্লেচ্ছের শহরে এসে কোথায় যেন জাত চলে যাবে। সেই ভয়ে এসে আশ্রয় নিয়েছিল দেবস্থলে, চুচুড়োর সারেশ্বর তলায়। আর এই রূপবান ক্ষুদে বামুনের ছেলেটিকে যাত্রীরা সমাদর করত। মেয়েরা বামুন ধরে খাওয়াতো, কিছু দক্ষিণেও দিত। আর ওখানেই কিছু মন্ত্রতন্ত্র শিখে নিয়েছিল। সেই শেখার দায়ে লেখাপড়াও কিছুটা বাংলা, কিছুটা মুখস্থ করে সংস্কৃত পড়ে এই জীবনের গোড়াপত্তন করে নিয়েছিল সে। সময়টা তখন মানুষের সুখে শান্তিতে বাঁচার পক্ষে নিরাপদ ছিল না। বর্গীরা গিয়েছে, কিন্তু তারপর থেকেই এইসব সাহেববান লোক এই শান্ত নিরীহ দেশের বুকে নিদারুণ দাপাদাপি শুরু করলে। নিজেদের মধ্যে ঝগড়া, নবাবের সঙ্গে ঝগড়া, এসব লাগিয়েই রাখলে। আজ ফরাসির সঙ্গে ইংরেজদের ঝগড়া হয়। ইংরেজেরা চন্দননগরে গিয়ে কামান দাগে, কাল আবার ফরাসিরা হামলা করে। আর এরই মধ্যে খবর রটল
নবাব আলীবর্দীর খাঁর ইন্তেকাল হয়েছে। তার নাতি সিরাজউদ্দৌলা নবাব হয়েছেন। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের ওপর চটা, ফরাসিদের সঙ্গে আঁতাত বেশি। সুতরাং হুগলি অঞ্চলের অনেক লোক মনে মনে শঙ্কিত হয়ে উঠল। তখন কুড়ারাম ভট্টাচার্যের বয়স 15 কিংবা 16। তিনি ঠাকুরের স্থান ছাড়েননি বটে, কিন্তু এই এলাকাটা ছাড়িয়ে অন্য এলাকাতে আসা যাওয়া শুরু করেছেন। এদেশে তখন অনেক ছোটোখাটো বিদেশি ব্যবসাদাররা ব্যবসা করে, যারা লিখতে পড়তে জানত না। এদের মধ্যে মুসলমানই বেশি। আফগানিস্তান, পারস্য, আরব দেশ থেকে এদেশে এসে কাঁধে করে মাল বয়ে ব্যবসা শুরু করে। একটা খাতা রাখে, তাতে ধারে যাদের মাল দেয় তাদের নাম লিখে নেয় অন্যকে দিয়ে, এবং এর থেকেই তারা কেউ কেউ হয়েছে ইতিহাস বিখ্যাত মীর হাবিবের মতো রাজনীতির ক্ষেত্রের ধুরন্ধর। ব্যবসার ক্ষেত্রে বড় গদি ফেদে ধনী হয়েছে এমন লোকও অনেকে আছে। বাংলাদেশে কাবুলিরা এখনও আছে। সুরেশ্বর যখন কীর্তিহাটে প্রথম যায় পিতৃশ্রাদ্ধ উপলক্ষে, তখন কাবুলিওয়ালাদের টাকা আদায়ের সময় সে তাদের লাঠি এবং খাতা হাতে ঘুরতে দেখেছে। সে খাতা বাংলায় লেখা। সেই আমলে এই ধরনের ব্যবসাদার প্রচুর ছিল। এই কুড়ারাম ভট্টাচার্য তাদের খাতা লিখে দিতেন। এই কর্মযোগেই তিনি চেষ্টা করে পার্সি লিখতে পড়তে শিখে গিয়েছিলেন। কুড়ারামের রূপ শুধু দেহেই ছিল না, তার হাতের লেখাতেও রূপ ছিল। লেখা ছিল গোটা গোটা ছাপার হরফের মতো। ফলে দেবমন্দিরের যৎকিঞ্চিৎ কাঞ্চনমূল্যের দান ও দক্ষিণার এলাকা ছেড়ে সামনে এই শহরগঞ্জের মুনাফার প্রশস্ত ক্ষেত্র তাকে হাতছানি দিয়ে ডেকে অনায়াসে প্রবেশাধিকার দিয়েছিল। তিনি ধনী মুসলমান ব্যবসায়ীর গদিতে মুন্সি নিযুক্ত হয়েছিলেন মাসিক 5 সিকাত টঙ্কা বেতনে। এখানে তিনি পাকা হিসেব নবিশ হয়ে ওঠেন। তখনও 20 বছর বয়স হয়নি। আর সেই সময় খবর উঠল নবাব সিরাজউদ্দৌলা কলকাতা দখল করে কেল্লা উড়িয়ে দিয়েছেন। ইংরেজেরা পালিয়েছে ফলতার ওই দিকে। হুগলিতেও কি হয় অবস্থা তখন। বহুজন কারবার বন্ধ করে পালাচ্ছে। হাঙ্গামা মিটলে আবার আসবে, আবার খুলবে। কুড়ারামও সরে এসেছিলেন হুগলি থেকে। গঙ্গা স্রোত এবং বাদশাহী সড়ক, এই দুটো পথ থেকে যে যত দূর যেতে পারে সে ততই নিরাপদ। তাই লোকে পালাচ্ছিল। কুড়ারামও হুগলি থেকে সরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন তারকেশ্বরে। আবার ধরেছিলেন দেবতাকে। আর এখানে থাকতেই খবর পেয়েছিলেন পলাশীতে নবাবের সঙ্গে ইংরেজ কোম্পানির লড়াই হয়ে একটা হ্যাস্তন্যস্ত হয়ে গেছে। নবাব সিরাজউদ্দৌলা হেরেছেন। আর শুধু তাই নয়, তিনি হেরে পালিয়ে যাচ্ছিলেন তার বেগমকে নিয়ে, কিন্তু ভগবান গোলা থেকে তাকে গ্রেপ্তার করে এনে নতুন নবাব সিরাজউদ্দৌলার সিপাহীশালার মির্জাফর আলী খাঁর ছেলে মিরন তাকে খুন করিয়েছে। সুতরাং এখন মোটামুটি আর লড়াই টড়াই হবার নেই, এবং ইংরেজ কোম্পানিরই এখন 5-7 দানের পোয়া 12। যে যেখানকার সেই সেখানেই ফিরল। হুগলিতে বরং বেশি লোক ফিরল। কিন্তু কুড়ারাম ফিরলেন না। তখন তার জীবনের যৌবনে নেশা লেগেছে। তিনি তারকেশ্বর মন্দিরে পূজক পুরোহিতদের আশ্রয়ে ছিলেন। পুজোয় সাহায্য করতেন। লোকরঞ্জনে ক্ষমতা ছিল। উপার্জন বলতে গেলে সামান্যই, কিন্তু ওই তারকেশ্বরে আসত এক সম্পন্ন ঘরের কিশোরী কন্যা। তার মানত ছিল। আসত সে সপ্তাহে 2 দিন করে। এক রূপবতী কিশোরী। কোষ্ঠীতে আছে 14 বছরের বৈধব্যযোগ। এজন্যই তারকেশ্বরে নিয়মিত অর্চনার সংকল্প ব্রতের মতো পালন করতেন। প্রাচীন জমিদার বংশ, কিন্তু সম্পদ এখন যাবার পালা। তাতেও অবশ্য কম কিছু নেই। বাড়িতে হাতি আছে, পালকি আছে, চাকরানভোগী বেহারা আছে, ঘোড়া তো আছেই। ও অঞ্চলের নামডাকও যথেষ্ট। লোকে রাজাই বলতো। তারই একটি কন্যা। কুড়ারাম এই কন্যার রূপে মুগ্ধ হলেন, এবং নিজের রূপ এবং ব্রাহ্মণ বংশের বৈশিষ্ট্য গৌরবে মনেও করল না যে ব্রাহ্মণ পুত্র হলেও তিনি রাখাল এবং সে রাজকন্যা। মেয়েটিও মুগ্ধ হয়েছিল। পাঁচালিতে তাই বলেছেন কুড়ারাম। দুরু দুরু কম্পে বুক, হস্ত কম্পে শুষ্ক মুখ, বাক্যবদ্ধ হইনু মুখ আশীর্বাদী দিতে। মিটিমিটি কন্যা হাসে, কপট রোষের ভাসে, বোবা ঠাকুরের পাশে পুষ্পনারী দিতে। চোখের পলক ঠারি জানাইয়া দেয় কুমারী,
মন সমর্পণ করি দিয়াছি তোমাকে। আমি পাগল হইলাম, তারকেশ্বরে ধেয়াইলাম। পূর্ণ করো মনস্কাম পাওয়াও কন্যাকে। কিন্তু তারকেশ্বর সেই মনস্কামনা পূর্ণ করেননি, বরং কপালে লিখেছিলেন লাঞ্ছনাই। মাস্টারেকের মধ্যে কথাটা প্রকাশ হয়ে গিয়েছিল, আর সঙ্গে আসতেন বৃদ্ধা ঠাকুমা, দাসী, পাই, গোমস্তা। ঠাকুমাই নাতিকে নিয়ে পূজার্চনা করাতেন, দাসী অবশ্য থাকতো একটু দূরে। ক্রমে ক্রমে ইশারা ইঙ্গিত থেকে কথাবার্তাও হয়েছিল। বুড়ি ঠাকুমা এই রূপবান যুবককে দেখে ভুলেও গিয়েছিলেন, আর তার ক্রমে ক্রমে ধারণা হচ্ছিল বাবা তারকনাথই এই কুড়ারামের ছদ্মবেশী বা কুড়ারাম হয়ে জন্মে তার নাতনির বর হতে এসেছেন। পাঁচালিতেও তার বর্ণনা আছে। ইশারা ইঙ্গিত হইতে হাতে হাতে ছুতে ছুতে দোহে যায় মজি দু হতে, ঠাকুমাও বোঝে। আর এই ঠাকুমাই বলেছিলেন ছেলেকে দেখে, এই ছেলেই বুঝি বর, এরই সঙ্গে বিয়ে দে। একেবারে সাক্ষাৎ শিব রে, সাক্ষাৎ শিব। কিন্তু ছেলে তাতে তুষ্ট তো হননি, রুষ্ট হয়েছিলেন প্রচণ্ডভাবে। একটা পূজোরই বামুন, ওই পাণ্ডা শ্রেণীরও চাকর, সে হবে তার জামাতা? তিনি অবশ্য মুখে কিছু বলেননি, কিন্তু কন্যা ও মায়ের পরে আসবার নির্দিষ্ট দিনের আগেই হাতি চড়ে এসেছিলেন এবং মহান্তের সঙ্গে কথা বলে গিয়েছিলেন। মহান্ত তারকেশ্বরের মহান্ত, তিনি কুড়ারামকে ডেকে খুঁটির সঙ্গে বেঁধে অপমান ও লাঞ্ছনার শেষ রাখেননি। দেবতার পূজা সেবা করতে গিয়ে যাত্রী কুমারী কন্যার ওপর পাপ দৃষ্টি দাও তুমি পাষণ্ড, তুমি বদমাস, শয়তান, পাপী। আর তারপর হুকুম দিয়েছিলেন সেই দিনই সূর্যাস্তের পূর্বে সে যেন তারকেশ্বর ছেড়ে চলে যায়, না গেলে দুনিয়াতে সে আর থাকবে না। তাতেই ক্ষান্ত হননি, পাইক সঙ্গে দিয়ে হুগলি পর্যন্ত তাকে তাড়িয়ে রেখে আসবার ব্যবস্থা করেছিলেন। হুগলি এসে তিনি কয়েকদিন মুহ্যমান হয়ে পড়ে, আবার মহত্তাম নিয়ে অর্থ উপার্জনের জন্য ব্যস্ত হয়েছিলেন। টাকা রোজগার করে বড়লোক হয়ে ওই কন্যাকে তিনি বিবাহ করবেন। ব্যবসা তিনি পারবেন না তা জানতেন। তিনি চেয়েছিলেন চাকরি, এমন চাকরি যাতে মাইনেটা কিছু নয়, তার থেকেও অনেক বেশি পাওয়া যায় ঘুষ। ঘুষকে তখন ঘুষ বলতো না লোকে, স্বতন্ত্র স্বতন্ত্র ক্ষেত্রে স্বতন্ত্র স্বতন্ত্র নাম ছিল। পাইকের উপরি তালবানা, গোমস্তার উপরি তুহুরি, নায়েবের নায়েব সেলামি, আমলাদের পার্বণী, দালালের দালালির উপরেও দস্তুরি, আর সাহেবদের ভের ডালি। কুড়ারাম বেছে বেছে জমিদারি সেরেস্তা পছন্দ করেছিলেন এবং এসে উঠেছিলেন প্রাচীন উত্তরারি কায়স্থ জমিদারি বাড়ি বাঁশবেড়ের কাছে। দাতার বংশ, নিত্য প্রভাতে উঠে ব্রাহ্মণকে নিষ্কর দিতেন কিছু। বাঁশবেড়ে জমিদারদের রাজা খেতাব আজও লোকসমাজে বহাল আছে। সকালে রাজার কাছে দর্শন প্রার্থী হলে রাজা বলেছিলেন, তাই তো ঠাকুর, সাক্ষাৎ দেবতার মতো তোমার রূপ, তা বিলম্বে এলে? এক্ষুনি যে নিয়ম মতো দান একজন নিয়ে গেল বাবা, তুমি কাল এসো। কুড়ারাম বলেছিলেন, হুজুরের কাছে নিষ্কর দান প্রার্থী হয়ে আসিনি আমি একটি কর্মী প্রার্থী হয়ে এসেছি। কর্ম? তা দেবকর্ম লোকজন তো যথাযথ রয়েছে এখন। তা হাত জোড়ো করে কুড়ারাম বলেছিলেন, দেবকর্ম আমি জানি হুজুর, কিন্তু তার প্রার্থনায় আসিনি ঠিক। এসেছি হুজুরের সেরেস্তাখানায় কোনো কর্মের জন্য। আমি পার্সি জানি, বাংলাও জানি, হিসাব নিকাশও রাখতে পারি। বলো কি, কই তোমার হস্তাক্ষর দেখি। হাতের লেখা দেখে খুব খুশি হয়ে কাজ দিয়েছিলেন তিনি। এইখানে বছরখানে কাজ করে পাকা জমিদারি সেরেস্তার পাটোয়ার হয়ে উঠেছিলেন। আমিনের কাজ তাও শিখেছিলেন, কিন্তু এরই মধ্যে খবর তিনি পেয়েছিলেন যে সেই কন্যার বিবাহ ইতিমধ্যে হয়ে গেছে। শুনে প্রথমে ভেবেছিলেন কাজকর্ম ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবেন, কিন্তু কয়েকদিন পর মদ্যপানে দীক্ষা নিয়ে এই বিরহ ভুলেছিলেন, আর পাঁচালিতে লিখেছিলেন, ভুলিতে বিরহ জ্বালা লইনু জপের মালা,
ভরিয়া নারিকেল মালা খাইনু কারণ, পাইনু সান্ত্বনা তাতে জননী চরণ প্রসাদে, কর্ম করি সাথে সাথে হয় উপার্জন। সুরেশ্বর এইবার হাসল। এই ধরনের শক্ত বস্তুনিষ্ঠ মানুষ না হলে কুড়ারাম ভট্টাচার্য বাংলার জমিদারি বন্দোবস্তের ক্ষেত্রে অজ্ঞাতনামা কীর্তিমান ব্যক্তি হতে পারতেন না, রায়বংশ প্রতিষ্ঠাও করতে পারতেন না। তবে তার এই পথে কঠিন পরিশ্রমে দৃঢ়পদে অগ্রসর হওয়ার কারণটা বোধ হয় এই কন্যাটির পিতৃবংশের সর্বনাশ ছিল, আর সেটা তিনি সচেতন মনে বোধহয় জানতেন না। তবে অচেতন মনের গভীরে ছিল এই বাসনা। না হলে 3 বছর পর যখন খবরটা রটল নবাব জাফর আলীকে নবাবী গদ্দি থেকে নামিয়ে কোম্পানি তার জামাই মীর মোহাম্মদ কাসেম খাঁকে তখতে বসাচ্ছেন এবং কাসেম খাঁ খুব কাজের লোক, তখন বাঁশবেড়ের চাকরি ছেড়ে তিনি মুর্শিদাবাদ রওনা দিতেন না। বাঁশবেড়ের কর্তাই তাকে সুপারিশপত্র লিখে দিয়েছিলেন কান্দির উত্তরারি কায়স্থ বংশের সন্তান নবাব সরকারের কানুনগো, তখন নাম ছিল বঙ্গাধিপ। কানুনগো প্রাণগোবিন্দ সিংহের কাছে। কুড়ারামের হাতে তখন 5,000 টাকা জমেছে। তখনকার দিন পথও নিরাপদ ছিল না। তারপর নবাব বদলের কাল ছিল। কুড়ারাম হুগলিতে গিয়ে কোম্পানির কুঠিতে টাকাটা জমা দিয়ে বরাদ নিয়েছিলেন কাশিম বাজারের কুঠির ওপর। মুর্শিদাবাদে এসে পড়েছিলেন মরশুমের সময়। নবাব কাশেম আলী খাঁ তখন শ্বশুর মির্জাফরের আমলের যত বিশ্বস্ত কর্মচারী তাদের প্রত্যেককে হিসাব নিকাশের দায়ে ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করছেন। জাফর আলী রাজস্ব বিভাগের কর্তা ছিলেন কিনুরাম এবং মণিলাল। তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষান্ত হলেন না, তাদের প্রাণদণ্ডও দিলেন। 6 বহন হরকরা জাফর আলীর পেয়ারের হরকরা ছিল, তারও দশা তাই হলো। এমনকি হারেমের দাসীবাদীরাও দায় পড়ল। রাত্রে কান্না শোনা যেত। তামাম অবস্থাপন্ন কর্মচারীর তখন হিসেব হচ্ছে, সুমার হচ্ছে পরগনাওয়ারি। আর নতুন বিচক্ষণ পাটোয়ারের প্রয়োজন হয়েছে নবাব সরকারের। প্রাণগোবিন্দ সিংহের নির্দেশ মতো নবাবের প্রিয়পাত্র মুতসুদ্দিনের প্রধান আলী ইব্রাহিম খাঁর বিশ্বাসভাজন মুন্সির হাতে 1,000 টাকা নজরানা দিয়ে কানুনগোদের অধীনে কর্ম পেলেন কুড়ারাম। পেলেন প্রাণগোবিন্দ সিংহের অধীনে নয়, তার ভাই কানুনগো গঙ্গা গোবিন্দ সিংহের অধীনে। আর শুধু কর্মই পাননি, জীবনে প্রথম সঙ্গিনীও জুটিয়ে গিয়েছিল। সেই দিন সন্ধ্যের পর কানুনগো গঙ্গা গোবিন্দ সিংহ যাচ্ছিলেন কান্দি মোকাম। খাগড়াঘাটে গঙ্গা পার হয়ে ওই পারে গিয়ে উঠবেন পালকিতে। পালকি বিহারা সিপাহী পাইক সঙ্গে হাজির থাকবেন। গঙ্গার ঘাট পর্যন্ত তিনি সিংহজিকে নৌকায় তুলে দিতে গিয়েছিলেন। ফিরবার পথে তখন রাত্রি প্রায় 1 প্রহর। লালবাগ মুর্শিদাবাদের পর বাকি সবই তখন পল্লীগ্রাম। অন্ধকার পথ, গঙ্গার ধারে সিদ্ধির জঙ্গল, বড় বড় আমবাগান, পথের দুধারেও জঙ্গল। তিনি সন্তর্পণে আসছিলেন একলাই। জীবনের প্রথম থেকে পথে পথে ঘুরে গাছতলায় রাত্রি কাটিয়েছেন তিনি। দুঃসাহস তাকে যেন আশ্রয় করেছিল ভাগ্যফল হিসেবে। হাতে ছিল একগাছি গুপ্তি লাঠি, লাঠি হিসেবেও মজবুত। একেবারে ডগায় পরানো ছিল লোহার বোলো। হঠাৎই একসময় কে যেন ছায়া মূর্তির মতো ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এসে একেবারে তার উপরেই আছড়ে পড়েছিল। ধাক্কাটা আচম্বিতে অতর্কিতে। পাশের একটা বাগান থেকে বেরিয়ে দৌড়ে রাস্তা পার হয়ে ওপারের জঙ্গলে ঢুকবার মতলব ছিল তার। কিন্তু কুড়ারামের ওপর আছড়ে পড়ল। কুড়ারামও পড়ে গেলেন, সেও পড়ে গেল। কিন্তু আশ্চর্য হলেন কুড়ারাম। যার ধাক্কা খেয়েছিলেন সে অত্যন্ত হালকা মানুষ, হালকাও বটে, কোমলও বটে। হয় বালক, না হয় স্ত্রীলোক। তিনি আঘাত পাননি, পড়েই গিয়েছিলেন শুধু। সঙ্গে সঙ্গে উঠে বসে তিনি তার গুপ্তিটা কুড়িয়ে নিয়ে ডান হাতের মুঠোয় ধরে বললেন, কন হো তুম? উত্তর পাননি। দেহটা প্রায় নিশ্চল হয়ে পড়ে আছে। তখন হেঁট হয়ে তার গায়ে মুখে হাত বুলিয়ে বুঝেছিলেন যে সে স্ত্রীলোক। গন্ধেও বুঝেছিলেন, চুলের গন্ধ পেয়েছিলেন। আবার নেড়ে দেখেছিলেন তার মুখ। নাকের কাছে হাত দিয়েছিলেন,
শ্বাস প্রশ্বাস পড়ছে কিনা দেখবার জন্য। শ্বাস প্রশ্বাস পড়ছিল, আর তার সঙ্গে হাতে ঠেকেছিল বেসর, নাকের বেসর। মুসলমানি? এইবার পোশাক নেড়ে দেখেছিলেন। হ্যাঁ, গায়ে কাঁচুলি ওড়না রয়েছে। কি করবেন ভেবে পাননি। ফেলে চলে যাবেন? যাওয়াই উচিত ছিল, কিন্তু দুঃসাহসী নবযুবক কুড়ারাম এই রাত্রে নির্জনে এমন একটি বিচিত্র রোমান্স ত্যাগ করে যেতে পারেননি। তাকে ধরে তুলতে গিয়েছিলেন, আর ততক্ষণে সে কাতরে বলে উঠেছিল, ছোড় দো মুঝে, ছোড় দো, খোদা কি কসম, কুছ নেই মেরে পাস। কুড়ারাম বলেছিলেন, লে বাবা, যা ভেবেছি। আর সঙ্গে সঙ্গে সে বলেছিল খাঁটি বাংলায়, তোমার পায়ে পড়ি, তোমার পায়ে পড়ি। কুড়ারামের বিস্ময়ে সীমা ছিল না। বলেছিলেন, কে তুমি? তুমি কে? একজন রাহি। নবাবের লোক নও? সিপাহী নও? চাকরি করি নবাব সেরেস্তায়, সিপাহী নই। তুমি কে? নবাব মহলের বাদী, বুড়ো নবাবের ছেলে মিরন আলীর বাদী। হিন্দু বামুনের মেয়ে ছিলাম। আমাকে ধরে এনেছিল। নবাবজাদা মরে গেল, বাদীদের কতক দিয়ে দিয়েছিল একে ওকে। আমি মণি বেগমের কাছে ছিলাম। নতুন নবাব সব বাদীদের খোঁজা দিয়ে মারপিট করাচ্ছে, ছ্যাঁকা দিচ্ছে, আর বলছে নবাবী টাকা জহরত কাছে কাছে কি আছে নিকালো। যা ছিল দিয়ে দিয়েছি, তবু রেহাই নেই। একটা হীরের আংটি ছিল, সেটা ঘুষ দিয়ে আমি পালিয়ে এসেছি। আমি পালাবো? আমাকে ছেড়ে দাও, আমার কাছে কিছুই নেই। সুরেশ্বরের চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল একটা মানুষের ব্যস্ততস্ত্র উচ্চ পদক্ষেপের শব্দে। জুতো পায়ে দেওয়া বিংশ শতাব্দীর মানুষ ছুটে চলেছে। কর্পোরেশন স্ট্রিট থেকে মোড় ফিরে একটা লোক ছুটে পালাচ্ছে। তারা পেছন পেছন তিনজন যেন তাকে ধরবার জন্যই ছুটেছে। হয়তো একটু পরই শোনা যাবে কোলাহল। কেউ কাউকে ছুরি মেরেছে, অথবা দুজনেই দুজনকে মেরেছে। ফ্রি স্কুল স্ট্রিট এখান থেকে খানিকটা দক্ষিণে গিয়ে। এখনও সেই ঊনবিংশ শতাব্দীর শেষ, যখন ইংরেজের জীবন উদ্দাম হয়ে উঠে ফিরিঙ্গি সভ্যতার সৃষ্টি করেছিল, সেই সভ্যতার রাজ্য বা সাম্রাজ্য। আর তার সঙ্গে আছে মুসলমান আমলের ওই কালের যেই কালে কুড়ারাম ভট্টাচার্য ওই মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিলেন। মেয়েটিকে কুড়ারাম ছেড়ে দেননি, ঘরে এনেছিলেন, আশ্রয় দিয়েছিলেন। মির্জাফরের ছেলে মিরন বজ্রাঘাতে মারা গেছেন তখন, বছরখানেক আগে। লোকে বলছে ঢাকায় পথে নৌকোতে নির্বাসনে যাচ্ছিলেন সিরাজ জননী আমিনা বেগম, আর সিরাজের প্রধান শত্রু তার মাসি ঘসেটি বেগম। ঘসেটি বেগম বলতে গেলে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাফর আলী খাঁয়ের চেয়েও বড় ছিলেন। এর চরিত্র নিয়ে কুৎসিত কথা এবং গল্পের আর অন্ত নেই। তবু তো নারী, আলীবর্দীর কন্যা। ঢাকায় পাঠানো হচ্ছিল যেন আর কোনো গণ্ডগোল না হয়। আর মিরন ছিল প্রধান উদ্যোগী, কিন্তু তার আসল মতলব ছিল অন্য। সিরাজের বেগম যারা ছিলেন তাদের এক লুৎফুন্নিসা বেগম আর উমদদ উন্নিসা বেগম ছাড়া বাকিদের সব ভাগ বাটোয়ারা করে দিয়েছিলেন মিরন আমির উমরাহদের মধ্যে। ক্লাইভ সাহেবের সাঙ্গপাঙ্গরাও নাকি সব থেকে যারা খুবসুরত তাদের বেছে নিয়েছিল, কিন্তু এই কয় বেগমকে নিয়েছিল সমস্যা। লোকের ভয়ে লুৎফুন্নিসা আর উমেদকে বিলি করতে পারেনি, বা নিজেও নিতে পারেনি মিরন। লুৎফুন্নিসাকে নাকি বলা হয়েছিল, তুমি কাকে পছন্দ করো বলো। লুৎফুন্নিসা বলেছিল, হায় মেরি নাসিব, হায় শরম কি বাত। কেন? কেন? হাতির ওপর যার চড়া অভ্যেস, বা হাতিতে যে চড়েছে, তাকে কতগুলো গিদ্ধর দেখিয়ে বলছে, বলো কোন গিদ্ধর তোমার পছন্দ। উমদদ উন্নিসা ছিল সিরাজের বিয়ে করা বেগম, তাকে কিছু বলতে সাহস করেনি কেউই। কিন্তু যতদিন আমিনা ঘসেটি বেঁচে আছে ততদিন বিপদ কাটবে না। নবাব আলীবর্দী খাঁর বেটি যদি কোনো রকমের বেরিয়ে একটা আশ্রয় পায় এবং সিপাহীদের সামনে দাঁড়ায়, তাহলে কি হবে কেউ বলতে পারে না।
মিরন তাদের ঢাকা পাঠাবার নাম করে নৌকায় চড়িয়ে নিয়ে গিয়ে পদ্মার বুকে নৌকোটা ডুবিয়ে দেবার ব্যবস্থা করেছিল। কেউ জানবে না, কেউ দেখবে না, পদ্মার বুকের ওপর কোনো সাক্ষী থাকবে না, তাই ডুবিয়ে দিয়েছিল। কিন্তু আমিনা ঘসেটির নৌকো যখন ডুবছে তখন তার উপর দাঁড়িয়ে ওপরের দিকে মুখ তুলে চিৎকার করে বলেছিল, আরে বেঈমান, বিজলি গিরে রে তোর সির পার, বিজলি গিরে রে মিরন, তেরা সির পার বিজলি গিরে। আর তারপর ডেকেছিল আল্লাহ তালাকে। ডাকতে ডাকতেই ডুবেছিল নৌকো, এবং এই চিৎকারের অভিশাপ গঙ্গার ধারের অনেক লোকই শুনেছিল। তাই আর গোপন থাকেনি, আর মিথ্যেও হয়নি বেগমদের অভিশাপ। সুরেশ্বর জানে এটা কাকতালীয়, অভিশাপ ফলে না। কিন্তু মিরন বজ্রাঘাতেই মরেছিল। কুড়ারাম ভট্টাচার্য সেই কালের লোক, তিনি অভিশাপ মানতেন। তিনি অবশ্য এতে বিশ্বাস করেছিলেন। বেগমদের অভিশাপে মিরন মরে বজ্রাঘাতে, 7টি ছিদ্র ছিল মাথে, দেখেছে সকলে। পূর্ণিয়ার বিদ্রোহ দমন করতে যাচ্ছিলেন মিরন শাহজাদা, সঙ্গে কোম্পানির পল্টন কাঁপতেন। মিরনের সঙ্গে বাই ছিল, হাত পা টেপার খানসামা, কাহিনী বলার লোক, এরাও ছিল সেই দিন তাঁবুতে। আকাশে মেঘ উঠতে মিরন ভয় পেয়ে আসর মজলিস সব ফেলে বড় তাঁবু ছেড়ে ছোট্ট একটা তাঁবুর মধ্যে এসে ঢুকেছিল, যেমনভাবে লোকে চোরকুঠিতে লুকোয়। কিন্তু হঠাৎই আকাশ ঝলসে উঠল বিদ্যুতে, কড়কড় কড়াত শব্দে চারিদিকটা থরথর করে কাঁপিয়ে ডেকে উঠল মেঘ। বাজ পড়ল মিরনের সেই ছোট তাঁবুতেই। তার মাথায় 7টা ছিদ্র হয়ে গিয়েছিল, মুখখানা ঝলসে গিয়েছিল। আর সেই সময় সঙ্গেই ছিল এই মেয়ে, অন্য তাঁবুতে, নাম ছিল ফয়জান। ফয়জান তখন মাস 6 এসেছে, গঙ্গার ঘাটে স্নানে এসেছিল। মিরন নৌকো থেকে হুকুম দিয়েছিল, লে আও ছোকরিকে। সিপাহীরা তুলে এনেছিল। ব্রাহ্মণের ঘরের বাল বিধবা মেয়ে, সুন্দরী মেয়ে, সত্যকার সুন্দরী মেয়ে। মিরনের সঙ্গে বাউজি বেগম, চাকর, নফর এরা ফিরল মুর্শিদাবাদ। মিরন শাহজাদা হেরে গিয়ে মরেনি, তাহলে তার তাঁবুর হীরা জহরত টাকা লুঠের সঙ্গে এরাও লুট হতো। কিন্তু মিরন তখন শাহজাদা মিরন, বাপ জাফর আলী মুর্শিদাবাদের তক্তে বসে আছেন। সুতরাং খুব ইজ্জত সম্ভবের সঙ্গেই মিরনের তাঁবুর সব এসে ঢুকেছিল মুর্শিদাবাদ হারেমে। মণি বেগম এককালে সিরাজের বিয়ের সময় বাইজি হিসেবে নাচতে এসেছিল। সে আর বব্বু, 2 বাইজিকে নিকা করে ঘরে ঢুকিয়েছিল জাফর আলী খাঁ। মণি বেগম হয়ে উঠেছিল প্রধান বেগম। মণি বেগম রূপসী মেয়েটাকে দেখে নিজে বাঁদি করে নিয়েছিলেন। হয় জাফর আলী খাঁর হাত বাড়ানো বন্ধ করতে, কিংবা হয়তো জাফর আলীর নজর তার দিক থেকে সরে অন্যদিকে ফিরতে চেষ্টা করলে এই মেয়েটাকে দিয়ে সেই নজর বন্ধ করতে। কোনটা ঠিক সেটা মণি বেগমই জানতেন। মেয়েটাকে ঘরে এনে তুলেছিলেন কুড়ারাম। রূপ সম্বন্ধে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, বেশ একটু বিশদ বর্ণনা, এ যুগেও রীতিমতো অশ্লীল। কাজী নজরুলের বসন্ত কবিতাটি নিয়ে এই যুগে একজন বিশিষ্ট মহিলা সাহিত্যিক নিষ্ঠুর কথা বলেছিলেন। সে কবিতা এর কাছে কিছুই নয় সেদিক দিয়ে। ভারতচন্দ্রের বিদ্যা সুন্দর জাতের, ভারতচন্দ্রের কাব্যগুণ এতে নেই। তারপর কুড়ারাম মেয়েটাকে বলেছিলেন, দেখ, মুসলমান থাকতে তোকে আমি ঘরে ঠাঁই দিতে পারবো না। বাজারে বাইজি হলে সেখানে তুই আমার কথা ভুলবি, আর নবাবের নজর ফের পড়বে, তখন আবার পাকড়াও হবি। তাহলে কি করি বলতো? মেয়েটা কি বলবে, তাই সে বলেছিল, তুমি যা বলবে। সেও মুগ্ধ হয়েছিল কুড়ারামকে দেখে, তাতে কোনো সন্দেহ নেই। কুড়ারাম একটু ভেবে নিয়ে বলেছিল, পথ আছে। হয়েছে? কোন পথ? তার আগে বল, পেঁয়াজ রসুন গোস্ত ছাড়া ভাত রুজবে তোর? মেয়েটা বলেছিল, আমি তো হিন্দু ঘরের বিধবা, তাই তো খেতাম। কুড়ারাম বলেছিলেন, সেই জন্যই তো বলছি,
হিন্দু বিধবা একবার ওইসব খেতে ধরলে ছাড়তে পারে না, মুসলমানের চেয়েও বেশি খায়। মেয়েটা বলেছিল, পারবো, তুমি দেখো। কুড়ারাম বলেছিল, তাহলে তোকে বৈষ্ণবী হতে হবে, মহাপ্রভুর ধর্ম, ওতে কোনো বাধা নেই। চল, তোকে জিয়াগঞ্জের হরিদাস বাবাজির কাছে নিয়ে গিয়ে ভেগ দিয়ে নিয়ে আসি, ভালো হবে। ফোঁটা তিলক কাটলে, চুরু করে চুল বাঁধলে কার সাধ্যি যে ধরবে তুই নবাব হারেমের বেগম সাহেবের বাদী ছিলি? তোর নাম ছিল ফয়জান। কথা হচ্ছিল কুড়ারামের বাড়িতে বসে। কুড়ারাম হিসাবের দিক থেকে অত্যন্ত পাকা এবং সেই দিকে বুদ্ধি বিচার তীক্ষ্ণই ছিল। নিজে লিখেছিলেন, যাহা করি রোজগার 3 ভাগ করি তার, 1 ভাগে ব্যয়ভার নিজের পেটের, 1 ভাগ পুঁতে রাখি পিত্তলের ঘটি ঢাকি, অন্য ভাগ লগ্নি রাখি বিশ্বাসী শেঠের। হিসাবি লোকটি মুর্শিদাবাদে 5,000 টাকার বরাত হুন্ডি নিয়ে এসে টাকা ভাঙিয়ে 1,000 টাকা নাজরানা দিয়েছিলেন চাকরির জন্য। বাকি 4,000-এর কিছু টাকা হাতে রেখে একটা সামান্য বাড়ি কিনেছিলেন খাগড়ার প্রান্তে, নবাবী শহরের ধার ঘেঁষে। সামান্য 2 কুঠুরি দালান। নবাবের কাছে যারা সাজা পেয়েছিলেন পূর্বতন নবাবপ্রীতির জন্য, তাদেরই একজনের বাড়ি। বাকি টাকাটা ওই বাড়ির মেঝেতেই পুঁতে রেখেছিলেন। কথা হচ্ছিল সেই বাড়িতেই, বেশ খিল কপাট বন্ধ করে। মেয়েটা আবারও বলেছিল, তুমি যা বলবে আমি তাই করব। তুমি আমাকে বাঁচিয়েছ। প্রাণের ভয়ে যা ছিল সব দিয়ে কোনো রকমের বেরিয়ে, জঙ্গল ভেঙে বাগানের পাশ দিয়ে, পোড়ো বাগানের তলা দিয়ে কোথায় পালাচ্ছিলাম তা আমি জানি না। হয়তো সাপে খেত, নয়তো বা কোনো খানাখন্দে পড়ে জান যেত। হুম, জান নয়, জীবন বলো, জানে পেঁয়াজের গন্ধ ছাড়ে। মেয়েটা হেসেছিল, বলেছিল, অভ্যেস হয়ে গিয়েছে এমন, ছাড়তে হবে। ছাড়ব। হঠাৎ কুড়ারাম বলেছিল, এক কাজ কর। কি? দাঁড়া। এই বলে একটা ধারালো দা দিয়ে বলেছিলেন, ওই লম্বা বেনিটা আগে কাট, ওই চুল বাঁধা। চুল একেবারে কামাতে হবে, নইলে ওই বাহারে চুল আর সিথির ঢং যাবে না। কাট। মেয়েটা তাই কেটেছিল, অবশ্য অনেক কষ্টে। চোখ দিয়ে জল পড়েছিল একদিকে, আর অন্যদিকে হাসছিল। এ যেন এক কৌতুক। নিজে কাটতে পারেনি, বলেছিল, তুমি কেটে দাও। চেঁচাস নে। না। জোরে খড়কাটার মতো পেঁচিয়ে পেঁচিয়ে কেটেছিল কুড়ারাম। তারপর বলেছিল, আর এক কাজ কর। বলো। বাইরে বেরিয়ে খানিকটা গোবর এনে তাকে দিয়ে বলেছিলেন, খা, খেয়ে শুদ্ধ হ। বামুনের মেয়ে তো, বুঝিস না? নে। বেশ খানিকটা গোবর নিয়ে সে কোঁত করে গিলেছিল অমলার মুখে। কুড়ারাম বলেছিলেন, হ্যাঁ, তুই বামুনের মেয়েই বটিস। তারপর কলসিতে গঙ্গা জল ছিল, এনে খানিকটা খেতে দিয়েছিলেন, আর বাকিটা হড়হড় করে তার মাথায় ঢেলেছিলেন। আর তারপর বলেছিলেন, যা, তুই শুদ্ধ। 10 বার বল। কি বলবি বল দেখি। মেয়েটা বলেছিল, শ্রীহরি শ্রীহরি, শ্রীহরি শ্রীহরি, শ্রীহরি শ্রীহরি, শ্রীহরি শ্রীহরি, শ্রীহরি শ্রীহরি। ব্যাস, শুদ্ধ। এইবার এই ঘাগরা মাগড়া ছেড়ে আমার কাপড় পর একখানা, কাল শাড়ি কিনে এনে দেব। কুড়ারাম জীবনে বহুবার শাস্ত্রকে নিজের মতো করে ব্যাখ্যা করে নিয়েছিলেন। অন্যের ব্যাখ্যার ধার ধারেননি তিনি, কিন্তু কখনো শাস্ত্র মানি না বলে ফেলে দেননি। বলতেন, শাস্ত্র হলো বৈতরণী পাড়ের নৌকো, বাইবো আমি নিজে, ওই পারে পৌঁছলেই হলো। মোট কথা, এইভাবেই ব্রাহ্মণ বালবিধবা শ্যামা দাসীকে মিরন ধরে এনে ঘাগরা কাচলি ওড়না পরিয়ে নাম দিয়েছিলেন ফয়জান। কুড়ারাম তাকে ঘরে এনে মাথা নেড়িয়ে গোবর খাইয়ে গঙ্গা জলে স্নান করিয়ে
তিলক ফোঁটা রসকলি কাটিয়ে নাম দিয়েছিলেন ললিতা বৈষ্ণবী। চুল যখন আবার নতুন করে গজিয়ে একপিঠ হয়েছিল তখন তাকে বৈষ্ণবীর চেহারায় ফয়জান থেকেও ভালো লেগেছিল। প্রথম প্রথম ঘরে বন্ধ করে যেতেন সেরেস্তাখানায়, এসে ঘর খুলবার আগেই গলা সাড়া দিতেন, আর অমনি জানালাটা খুলে ললিতা মুখ বাড়িয়ে হাসত। ললিতা পয় ছিল এবং ললিতার নতুন জীবনে সত্যই কুড়ারামগত প্রাণ ছিল। ঘর করেছিলেন 15 বছর, আর এর মধ্যে যত উন্নতি হয়েছিল কুড়ারামের তত তিনি সুখী হয়েছিলেন ললিতাকে পেয়ে, এবং বিশ্বাস এমনই গাঢ় হয়েছিল যে তার টাকা কোথায় মাটিতে পোতা আছে তাও কুড়ারাম ললিতাকে দেখিয়েছিলেন। সৌভাগ্য কুড়ারামের যে তাদের কোনো সন্তান হয়নি। গঙ্গা গোবিন্দ সিংহ জানতেন কুড়ারাম বিবাহিত, ললিতাই হলেন তার স্ত্রী। তিনি তাকে 1753 খ্রিস্টাব্দের বর্ষার সময় সাবধান করে দিয়েছিলেন, ভট্টাচ, তুমি একা নও, শুনেছি পরিবার নিয়ে বাস করো, লোকে বলে সুন্দরী স্ত্রী, সেই জন্যই সাবধান করছি হে, সময় থেকে অন্তত পরিবারকে ঘরে রেখে এসো, কোম্পানির সঙ্গে কাশেম তালির বাঁধছে না। কুড়ারাম সঙ্গে সঙ্গেই সাবধান হয়েছিলেন। নবাব কাশেম আলী রাজধানী সরিয়েছেন মুঙ্গেরে, কোম্পানির কেল্লা কলকাতা থেকে দূরত্ব বাড়িয়েছেন, সুতরাং কুড়ারাম ভুল করলেন না, তিনি কলকাতার দিকেই এগিয়ে এলেন। মারামারি রক্তারক্তি যা হবার মুর্শিদাবাদ থেকে মুঙ্গের পর্যন্ত হবে, বলতে গেলে মুর্শিদাবাদকে একরকম খালি করেছেন নবাব। তিনি কৃষ্ণনগরে এসে এক আস্তানা গেড়ে রাখলেন, দরকার হলে ওখানেই এসে উঠবেন। মহারাজা কৃষ্ণচন্দ্র তখন মীর কাসেমের কোপ থেকে রেহাই পেয়ে কৃষ্ণনগরে ফিরেছেন। মহারাজ তাকে জানতেন, জানবার কারণ নবাব তখন আয় বাড়াচ্ছেন, পরগনায় পরগনায় রাজস্ব বৃদ্ধি করছেন, আবওয়াব পাচ্ছেন। সেসব যাদের কলমে হচ্ছে তাদের মধ্যে কুড়ারাম ভট্টাচার্য অন্যতম। কুড়ারামের হিসাব অনুযায়ী দিনাজপুরের রাজার রাজস্ব আগের থেকে 5,76,000 বেড়েছে, নাটোরের বেড়েছে 8 লক্ষ, মহারাজা কৃষ্ণচন্দ্রের সেই অনুপাতে কম বেড়েছে 1,28,000 টাকা। সুতরাং আশ্রয় পেয়েছিলেন সহজেই, আর সেইখানে ছোটোখাটো আস্তানা তৈরি করে রেখেছিলেন, দরকার হলেই সরবেন। নগদ টাকাটা জিম্মা দিয়েছিলেন তার মালিকের মতো উপরওয়ালা গঙ্গা গোবিন্দ সিংহের হাতে, তার পরিমাণ তখন প্রায় 10,000 টাকা। গঙ্গা গোবিন্দ প্রশ্নও করেননি এত টাকা কোথায় পেলে, টাকা আরও বেশি হলেও জিজ্ঞাসা করতেন না, আর করবেনই বা কেন। ব্যাপারটা তো বলতে গেলে প্রকাশ্যই, নবাব কোম্পানি জমিদার সকলেই আয় করছেন। নবাব কাশেম আলী নবাবী নেবার সময় 15 লক্ষ টাকা দিয়েছিলেন কোম্পানি সাহেবদের, ভ্যানসিটার সাহেবই নিয়েছিলেন 5 লাখ, হলওয়েল 2,17,000, আর তাছাড়া কোম্পানির আলাদা। মির্জাফর আলী দিয়েছিলেন 60 লাখ টাকা, একা ক্লাইভকেই দিতে হয়েছিল 20 লাখ। নবাবেরা দিয়ে সেটা প্রজার ঘাড়ে না তুললে পাবে কোথায়? সেই দিক থেকে নবাব কাশেম আলী জবরদস্ত। রাজস্ব বাড়িয়ে পূর্বের আয় থেকে 1,10,00,000 টাকা বাড়িয়ে পাকা আয় করেছিলেন, আর সঙ্গে সঙ্গে বড় বড় জমিদারদের কাছে খেলতাই হোক আর জরিমানাই হোক আদায় করেছিলেন কোটি দরুনে, আর তার সঙ্গে সেরেস্তার কর্মচারীরা পাবে না, এ আবার কি কথা? অন্তত সেই আমলে কুড়ারামেরও মনে হয়নি যে ঘুষের টাকা উপরওয়ালাকে দেখালে তিনি তাকে ধরবেন, এবং গঙ্গা গোবিন্দ সিংহ তা ধরেননি। বেশ সহজভাবে নিয়ে রেখে শরণার্থ একটা রসিদ দিয়েছিলেন। মানুষের শরীর, তিনি যদি না বা থাকেন তবে তার পুত্র পৌত্র যেই থাকুক তিনি দিয়ে দেবেন। কয়েক মাসের মধ্যেই লড়াই বাঁধল। এক কাটোয়াতে যা মুর্শিদাবাদের আগে যুদ্ধ হলো, নইলে কুড়ারামের কথাই হলো সত্য। যুদ্ধ হলো ঘিরি আর উধুয়া নালায়, মুর্শিদাবাদের উত্তর পশ্চিমে। কুড়ারাম আগেই সরে গেলেন গঙ্গা পার হয়ে পশ্চিম তীর ধরে নবদ্বীপ পর্যন্ত, আর তারপর গঙ্গা থেকে জলঙ্গি ধরে কৃষ্ণনগর। কাশেম আলী গেলেন, আবার বুড়ো নবাব এলেন। এইবার আর কুড়ারাম ফিরলেন না, ওই কৃষ্ণনগরে রাজা সেরেস্তাতেই কাজ নিয়ে নিয়েছিলেন। ঠিক ভালো লাগেনি ঝঞ্ঝাট, সেই সময় ললিতাকে নিয়ে সুখে থাকবার একটা মোহ তাকে পেয়েছিল।
কিন্তু বছরখানেক পর বুড়ো নবাব মারা গেলেন। ছেলে নজমুদ্দৌলা নবাব হলো। মণি বেগম তার অভিভাবিকা। আর তখন ললিতা বললে, ফিরে চলো মুর্শিদাবাদে। বেগম আমাকে খুব ভালোবাসতেন। কুড়ারাম ভেবেচিন্তে ফিরেছিলেন। ললিতা মণি বেগমের কাছে কিছু বকশিসও পেয়েছিল। বেগম সব শুনে খুশি হয়ে কিছু অলংকারও দিয়েছিলেন, আর দিয়েছিলেন একখানা কুঠি। আর কুড়ারামের মিলেছিল চাকরি নবাব দপ্তরে। নবাব দপ্তরের রস আর বিশেষ ছিল না। নতুন কুঠিতে একটু ভালোভাবে সংসার পেতেছিলেন তিনি। দেওয়ানি তখন কোম্পানির হাতে গিয়েছে, আদায় তহসিল সব। নবাব বাড়িতে নবাব থেকে বেগম এবং নবাবজাদা নবাবজাদিরা সব কোম্পানির তনখাভোগী। শুধু আশেপাশে কিছু কিছু সম্পত্তির আদায় আছে, এই পর্যন্তই। পাওনাগণ্ডা বিশেষ নেই। কোম্পানির দেওয়ানি সেরেস্তায় ঢোকা সহজ নয়। তার মুরব্বীরা সব কলকাতায়। তবে কলকাতায় নোনা লাগে বাঘ আসে, ডোরা বাঘ। আর তাছাড়াও মুরব্বীরা অচেনা। আর কলকাতা তার থেকেও বেশি অজানা। কিন্তু কুড়ারাম লিখেছিলেন, ভাগ্যে যার থাকে বল, শুষ্ক বৃক্ষে ধরায় ফল, মরুভূমি মিলায় জল, বর্ষে বিনা মেঘে। আর ব্যাপারটা ঠিক তাই। গঙ্গা গোবিন্দ সিংহ হঠাৎ পড়ে গেলেন হেস্টিং সাহেবের সুনজরে। ঘটনাটা অদ্ভুত। নবাব সিরাজউদ্দৌলা যখন কাশিমবাজার কুঠির ওপর চড়াও হয়ে হামলা করেন, তখন হেস্টিং সাহেব পালিয়ে গিয়ে এক মুদির দোকানে গিয়ে আশ্রয় চেয়েছিলেন। মুদিও দিয়েছিল। তাকে রন্ধনঘরে একটা জ্বালায় পুড়ে তার মুখটা ঢেকে রেখেছিল। তাতে তিনি প্রাণে বেঁচেছিলেন। তিনি গভর্নর হয়েছেন এখন। তিনি খুঁজছিলেন কান্তমুদিকে, কিন্তু সঠিক কান্তমুদি কিনা তিনি চিনতে পারছিলেন না। জনকতক লোক কান্তমুদি বলে এলেও তিনি ঠিক চিনতে পারছিলেন না। কিন্তু ঠোকবার লোকও তিনি নন। ফিরিয়ে দিয়েছিলেন তাদের। এদেশের লোকের কাছে সাদা মানুষেরা যেমন সব একরকম দেখতে লাগে, সাদা মানুষের কাছেও কালো মানুষেরাও প্রায় সেরকমই। গঙ্গা গোবিন্দ সিংহ বুদ্ধিমান লোক। হেস্টিং সাহেব কী জন্য কান্তমুদিকে চান তা খানিকটা বুঝে খোঁজ করে ঠিক কান্তমুদিকে নিয়ে গিয়েছিলেন হেস্টিং সাহেবের কাছে এবং বলেছিলেন, मिलाड, आप उसके ऐसा कोई बात पूछिए जो बात आप जानते हैं और ये जानते हैं और कोई नो नॉट। साहेब বলেছিলেন, ঠিক बात আছে, दैट्स राइट। अच्छा उसको पूछो, कोई साहेब को उसको साथ कासिम बाजार कुठी लूट होने का वक्त में मुलाकात हुआ। কান্তমুদি বলেছিল, এক সাহেব প্রাণের ভয়ে আমার কাছে এসেছিল। আমি আমার মুদিখানায় লুকিয়ে রেখেছিলাম। हाँ, किस कायदे से उसको छिपा के रखा? জালার ভেতর পুরে মুখ ঢাকা দিয়ে রেখেছিলাম। সাহেব বলেছিলেন, का बोलता? जाला के अंदर रखा, मुंह बंद करके? वो तो मर जाएगा। না হুজুর, আমি জালাতে বাতাসের জন্য ফুটো করে দিয়েছিলাম। हाँ, हो सकता है, लेकिन खाने को क्या दिया? रोटी गोश्त? না হুজুর, পান্তা ভাত আর আমানি দিয়েছিলাম। अच्छा अच्छा, बहुत अच्छा। लेकिन तुम उस साहब के पहचानते पारे? ना हुजूर। हम है, वो हम है कांत बाबू। आज से तुम बाबू बन गया। तुम हमारा जान बचाया, हम तुमको बाबू बनाएगा, राजा बनाएगा। আর গঙ্গা গোবিন্দ সিংহকে বলেছিলেন, अच्छा कामदार होशियार आदमी है तुम्हें सिंह बाबू। तुम हमारा कंपनी के दीवानी सिरेस्तारेर काम करो। आई एम वेरी प्लेज्ड विथ यू। बहुत खुश हुआ हम। গঙ্গা গোবিন্দ সিংহ কাজ পেয়েই লোক পাঠালেন মুর্শিদাবাদ। আপনার অনুগত লোকেদের ডেকে আনলেন। আর তার মধ্যে প্রথম ব্যক্তি ছিলেন কুড়ারাম। পাঁচালিতে লেখা আছে, দেবী সিংহ রেজা খান হইলেন হতমান, বন্দী হইয়া শেষে যান কোম্পানির ফাটকে।
মোহাম্মদ রেজা খাঁ, রাজা দেবী সিংহ তখন কোম্পানির রেভিনিউ বোর্ডের সর্বেসর্বা। তারা নিদারুণ অত্যাচারের খাজনা আদায় করে দেশ উৎসন্ন দিলে, তবুও কোম্পানির খাঁই মিটল না। বিলেতে কোম্পানির অংশীদারেরা শতকরা 12.5 টাকা লাভ পেলে। ইংল্যান্ডের পার্লামেন্ট বছরে 40 লক্ষ টাকা ট্যাক্স আদায় করলে কোম্পানির কাছে। জগৎ সেটের দেনা শোধ হলো না। 76-এর মম্মন্তর শুরু হলো। রেজা খাঁ, দেবী সিংহ গেল। রেজা খাঁ ফাটকে গেল। নন্দকুমারের ফাঁসি হলো। রায়রা অর্থাৎ কোম্পানির রাজস্ব বিভাগের দেওয়ান হলেন রাজা দুর্লভ রামের পুত্র রাজবল্লভ। ডেপুটি দেওয়ান হলেন গঙ্গা গোবিন্দ সিংহ। তারপর দেওয়ান ফ্রান্সিস সাহেবের সঙ্গে হেস্টিংসের পিস্তল লড়াই হলো। জখম হলেন ফ্রান্সিস সাহেবের দলের একজন সাহেব মারা গেলেন। হেস্টিংসের হলো জয় জয়কার, আর তার সঙ্গে দেওয়ানজিরও, তার সঙ্গে কুড়ারামেরও। দেওয়ানজিকে কতজনে কত কথা বললে। দেওয়ানজি ছিলেন পাহাড়ি, তিনি নড়েননি। আর তার আড়ালে কুড়ারাম ঢিপি হলেও উই ঢিপি ছিলেন না, একটা পাথরের ডাই ছিলেন। দেওয়ানজিকে দেওয়ানি থেকে একবার নামালে, কিন্তু দেওয়ানজি আবার উঠলেন, বললেন, নিজের কাম করে যাও কুড়ারাম, যার জন্য আছো সেই কাজ তুমি করো, কেউ তোমাকে নামাতে পারবে না। আজ নামলে কাল উঠবে, বুঝেছ? আমাকে কোম্পানি রেখেছে কোম্পানির আয় দেখতে, বাড়াতে, আদায় করতে। আমাকে তা করতেই হবে, না করলে নিশ্চয়ই অধর্ম হবে আমার। রাজা সেপাই রাখে, শান্তি রাখে, বদমাসকে দুশ্মনকে মারতে, সেটা তার কাম। দয়া সেখানে তুমি করবার কন? হ্যাঁ, কই নেই হো। সে কাম না করলেই হবে বেইমানি, নিমক হারাম। কি করব? দেখো ভট্টাচার্য, দুনিয়া যে বানিয়েছে সেই বানিয়েছে বাঘ, সেই বানিয়েছে আবার হরিণ, সেই বানিয়েছে ঘাস লতা পাতা। হরিণ ঘাস খায়, বাঘ হরিণ খায়, আর মানুষ বাঘ মারে, মানুষও মরে। ওসব বিচার আমাদের নয়, আর তোমারও নয়। আপনা কাম, যে সাধু সে জপ করুক, যে ভিখিরি সে ভিক মাগুক, তুমি তোমার কাম করো। হেস্টিংস চলে গেলেন দেশে। সেইখানে পার্লামেন্টে ঝড় উঠল। হেস্টিংস সাহেবের পর ভানসিস্টার সাহেব এলো, তারপর এলো বুড়ো লর্ড কর্নওয়ালিস। দেওয়ানজির চাকরি থাকবে কেউ ভাবেনি, কিন্তু দেওয়ানজি তবু রয়ে গেলেন। দেওয়ান থেকে খারিজ হয়ে জমা বাকি সেরেস্তার ভার পেলেন। কুড়ারাম তার দপ্তরেই এলেন, আর এই সময় মারা গেল ললিতা। তখন থাকতেন দেওয়ানজির সঙ্গে বেলুড়ে। দেওয়ানজিদের পাইকপাড়ার বাড়ি তখনও হয়নি, বেলুড়েই মারা গেল ললিতা। দেওয়ানজি বললেন, এইবার বিয়ে করে সংসার করো ভট্টাচার্য, যা হয়ে গেছে হয়ে গেছে। শেয়াল চাঁদে খেয়েছে, এইবার ফের নতুন করে আরম্ভ করো। কুড়ারাম চমকে উঠেছিলেন। দেওয়ানজি বলেছিলেন, হেসেই বলেছিলেন, আমি সব জেনেছি ভট্টাচার্য, লজ্জা পেও না। রায় ভট্টাচার্যের পাঁচালিতে আছে। দেওয়ানজির রাজবুদ্ধি ডেকে কন সৌন্যযুক্তি, বংশবিনে নাহি মুক্তি, নরক গৌরবে। অতএব বিভা করো, মিছা কেন কালো হর, স্থাপ বংশ বংশধর মায়াময় ভবে। ললিতার এস্তাকালে স্নান করি গঙ্গা জলে, দাড়ি গোঁপ চেছে ফেলে প্রায়শ্চিত্ত করি। দর্পণে দেখিনু মুখ, হইল আশ্চর্য সুখ, যৌবন রয়েছে অটুট হরি হরি হরি। দেখিলাম বক্ষপাটা, ঢিলা নয় আটা সাটা, এ যেন জীবন গোটা সব আছে পড়ি। অতএব রায় ভট্টাচার্য বিয়ে করবার অভিলাষী হলেন, কিন্তু বয়স্কা কন্যা চায়, সুন্দরী কন্যা চায়, এবং বংশ উচ্চ চায়। পেতেও অবশ্য বিলম্ব হলো না। দেওয়ান গঙ্গা গোবিন্দের প্রিয় পাত্র, কোম্পানির দেওয়ানি দপ্তরে বিচক্ষণ কর্মচারী, শক্ত সমর্থ, রূপবান মানুষ। লোকে বলে তার অনেক অর্থ, তার কি আর কন্যার অভাব হয়? বিবাহ করলেন পছন্দ করে, কালীঘাট গ্রামে।
তখন কালীঘাটকে তার বাসিন্দারাই বলতো গ্রাম। সুন্দরী বয়স্ক কন্যা, কিন্তু বংশে খুঁত ছিল। লোকে বলতো ফিরিঙ্গি সংস্পর্শে দোষ, আর সেই কারণেই এমন সুন্দরী মেয়ের বিয়ে হয়নি। কিন্তু কুড়ারাম রায় ভট্টাচার্য, যিনি মুসলমান হয়ে যাওয়া বামুনের মেয়েকে গোবর খাইয়ে গঙ্গা স্নান করিয়ে ললিতা করতে পেরেছিলেন, তার পক্ষে এই বাধাই হয়নি। বিয়ে করে নবদ্বীপে গিয়ে পোড়া মাতলায় আগমবাগী কৃষ্ণানন্দ ভট্টাচার্যের বংশধরদের কাছে শক্তিমন্ত্রে দীক্ষা নিয়ে পাকা ভিত গেড়ে সংসার শুরু করেছিলেন। কলকাতায় তখন জানবাজারে রানী রাসমণির কাছে জমি পেয়েছেন, বাড়ি করলেন ছোটোখাটো, এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন নিজের গ্রাম, নিজের ভিটেকে। দৃষ্টি স্বপ্নের মধ্যেই হোক আর গভীর চিন্তার মধ্যেই হোক, কীর্তিহার ছাড়িয়ে কাঁসাই নদীতে তরি ভাসিয়ে হলদিতে পড়ে চলে গেছে মেদিনীপুরের দক্ষিণ পশ্চিমে নিমক মহল পর্যন্ত, অর্থাৎ যেখানে নুন তৈরি হতো সেই সব অঞ্চল, হিজলি, তমলুক, কাঁথি পর্যন্ত। কোম্পানি হেস্টিংস সাহেবের আমল থেকে নুনের কারবার একচেটে করেছে। খালিরা বা নুন তৈরির খালগুলি কোম্পানির খাস, সেখানে জমিদারের দাপট চলে না। কোম্পানি দাদন দেয় ঠিকাদারদের নুন কেনে। ওদিকে দক্ষিণে মারাঠা এলাকায় নুন আমদানি বন্ধ হয়েছে। দেশে নুনের দাম চড়েছে। নিমকমহলের ইজারার এলাকায় এখন পূর্ণিমা অমাবস্যার জোয়ারের মধ্যে মা লক্ষ্মীর মল বা নুপুরের ঝমঝম শব্দ শোনা যায়। মা লক্ষ্মী এখানে লক্ষ্মী মেয়ের মতো আসতে হাঁটেন না, চঞ্চলা চপলা দুরন্ত মেয়ের মতন দৌড়ে আসেন। নুনের দেওয়ানির পদ তখন সৃষ্টি হয়েছে, কিন্তু তার থেকেও ইজারাদারির ওপর নজর ছিল বেশি। কীর্তিহাটে পোক্ত আরামদায়ক মাটির কোঠাবাড়ি করিয়ে ওখানেই কারবার শুরু করবার বাসনা করেছিলেন। আর হঠাৎই বিপর্যয় বাঁধল। মেদিনীপুরে শুরু হলো চুয়ার হাঙ্গামা। প্রথম কোম্পানির সঙ্গে রাজস্ব নিয়ে লেগেছিল ওখানকার জমিদারদের। লড়াইও 2-4 জন জমিদার করেছিল। সেই লড়াই কলকাতার ময়দানে মনুমেন্টের তলায় সন্ধ্যের পর হিন্দুস্থানিদের কপাটি খেলার মতোই লড়াই। লড়াইয়ে হেরে জমিদারেরা বাগ মারলে, কিন্তু চুয়ার পাইকারেরা পাইকার জমি বাজেয়াপ্তির জন্য হাঙ্গামা বাঁধালে। চুরি, ডাকাতি, খুন খারাপি দিয়ে শুরু। ক্রমে 500, 700, 1000, 1500 চুয়ার পাইক জবরদস্তি করে কোম্পানির নতুন জমিদারদের কাছারি লুট করতে আরম্ভ করেছে। রায়তদের ঘর জ্বালিয়ে দিচ্ছে। বাজার হাটগঞ্জ লুট করে খুন খারাপি করতে শুরু করেছে। সময়টা তখন 1798 থেকে 99 সাল। দেওয়ান গঙ্গা গোবিন্দ সিং তখন কাজে রয়েছেন। লর্ড কর্নওয়ালিস দেশে চলে গেছেন। দেওয়ানজিও কাজ ছাড়বার কথা ভাবছেন, কুড়ারামও তাই ভাবছেন। আর কেন, এইবার কাজ ছেড়ে স্বাধীন হবেন। অনেক বমভদ্র করেছেন দেশে। কলকাতায় নানান কাজ এখন। টাকা তার আছে, আর সেই টাকা সাহেবদের ধার দিয়ে বা তাদের কারবারে দিয়ে মুচ্ছিদ্দির কাজ করলে প্রচুর উপার্জন হতে পারবে। স্ত্রী তার আগেই 5 বছরের সোমেশ্বরকে রেখে মারা গেছেন। বিবাহের কথা তার মনে হয়নি, তবে অন্য লোকে বলেছিল। কিন্তু তাতে তার মন সায় দেয়নি। মনে কেমন একটা বৈরাগ্য এসেছে। মন গেছে ইষ্টের দিকে। এখন সাধ মায়ের মন্দির করে তার আশ্রয়ে সোমেশ্বরকে নিয়ে একটি সুখের সংসার করেন, আর তার সঙ্গে নুনের খালারির ইজারাদারি। নইলে আর থাকবেন কি নিয়ে? শুধু জপে কি আর কাল কাটে? আর 8-9 বছর পার হলে সোমেশ্বর 16 বছরের হবে। সোমেশ্বরকে মানুষ করবার জন্য একটি ব্রাহ্মণ বিধবা এবং একটি শূদ্র ঝি রেখে দিয়েছেন। লোকে হাসত, বলতো, ভরচাঁদ রামকেপ্পন, এত টাকা, তা রাখবি রাখ, একটা ভালো বাইজি রাখ, 2 কসবি আনকি রাঁড় রাখ, তা না 2 ঝি। কিন্তু কুড়ারাম পাঁচালিতে এই বামুনের মেয়েকে মা বলেছেন, আর শূদ্র ঝিটিকে বলেছেন কন্যা। হঠাৎই একদিন ডাক পড়ল দেওয়ানজির কাজে। দেওয়ানজি বললেন, মেদিনীপুর কালেক্টরিতে যেতে হবে তোমাকে। তোমার নিজের এলাকা, ওখানে হাঙ্গামা বেঁধেছে, তা জানোই তো। এখন কোম্পানির ফৌজ গিয়েছে।
রাজারা ওই 2-4 দিন কেল্লা করে থেকে এবার কোম্পানির সঙ্গে চুক্তি করছে। ওখানকার হস্তবুদ্ধ ঠিক করে কালেক্টরি ধার্য করবে। আর মারাঠি আমলে ওদের যে পাইকান জমি ছিল, যে জমি পাইকরা ভোগ করত, মাইনের বদলে তা বাজেয়াপ্ত করে বিলি করে দেবে। এসব নিয়ে রেভিনিউ হবে, বুঝলে? রাজাদের তো আর পাইক পুষবার দরকার নেই, আর বর্গীও আসছে না। এলে খোদ কোম্পানি সরকার তার সমঝোতা করবে, লড়াই দেবে। আর নিজের জেলায় যাচ্ছ বমভদ্রমাল জমি। সে আপনাকে জানাবো হুজুর। তারপর? এই জন্যই তোমাকে এত ভালোবাসি ভরচাজ। কুড়ারাম মেদিনীপুরে যেদিন পৌঁছলেন সেই দিনই পাইকদের সর্দার নষ্ট গুড়ের খাজা গোবর্ধন দলপতির ফাঁসি হয়ে গেল। লোকটা বিপর্যস্ত করে তুলেছিল অঞ্চলটাকে। মেদিনীপুরের রানী শিরোমণি তখন কোম্পানির একরকম নজরবন্দি। রেভিনিউ ধার্য করলেন কুড়ারাম। ধর্ম তাকিয়ে কোম্পানির স্বার্থ 16 আনার জায়গায় 2 আনা বেশি করেছিলেন। ধর্মকে মাথায় রাখি, কোম্পানির স্বার্থ দেখি, কুড়ারামে দিতে ফাঁকি কেহ নাহি পারে। যেখানে 2 পয়সা পায়, নুন খেয়ে গুণ গাই, দেই কিছু সুবিধাই, মনিবে না মেরে। আর সেই সময়ের কালটা সকলেই জানে। মেদিনীপুর বাঁকুড়ায় জমিদার বিদ্রোহ সে সামান্য হলেও পাইক চুয়ার বিদ্রোহ বাংলার শেষ বিদ্রোহ। কোম্পানির শক্তিকে ঝড়ের মতো বইতে হয়েছিল শালবন তালবন সমৃদ্ধ মেদিনীপুরের বনস্পতিগুলির মাথা নোয়াতে। পাঠান মোঘল আমল থেকে যেসব রাজা উপাধিকারী সামন্তেরা বংশের কুর্সিনামা অক্ষুণ্ণ রেখে প্রাচীন বৃক্ষের মতো মাটির গভীরতম প্রদেশে শিকড় চালিয়ে বসেছিল, তারা এই ঝড়ের মুখে ভগ্ন শাখা হয়েছিল সবগুলি। কিছু কিছু মধ্যকাণ্ডে দুমড়ে 2 টুকরো হয়ে ভেঙে পড়েছিল, আর কিছু কিছু একেবারে মূল ছিঁড়ে উল্টে পড়েছিল মুখ থুবড়ে আছাড় খেয়ে। পায়কানের গোঙানির কেন্দ্রে বসে কুড়ারাম এই লীলা দেখছিল আর মনে মনে ভেবেছিলেন, ওই ভাঙা গাছের খালি জমির ওপর বংশের চারা গাছটি পুঁতলে হয় না? হঠাৎ চোখে পড়ল বাকি দায়ের তালিকায় দেনাদার ময়না রাজার নাম। উপরি উপরি খাজনা বাকি পড়েছে রাজার। এইবার রাজার রক্ষে থাকবে না, রাজা যাবে। ময়নার মধ্যেই কীর্তিহাট। যদি ময়না রাজা সেই ধর্মরাজের আশ্রিত 1000-2000 বছরের পুরনো লাউসেনের বংশধরদের কাছ থেকে মারাঠাদের আশ্রয় নিয়ে রাজ্য কেড়ে নিয়ে রাজা হয়ে থাকলে যদি তাদের দোষ না হয়ে থাকে, তাহলে এদের এই বাকি খাজনার দায়ের সময় একটু উস্কে আস্কে দিয়ে ওদের ঠেলে ফেলে যদি কেউ দেয়, তবে তাতে আর অপরাধ কোথায়? ময়না রাজার জমিদারি থাকবে না, এটা নিশ্চিত। ওই তো ময়না পরগনার ওই পাশে কাঁসাইয়ের উত্তরে মহিষাদল। মহিষাদল ছিল মহাপাত্রদের, কল্যাণ রায় মহাপাত্রদের শেষ পুরুষ। জনার্দন উপাধ্যায়কে বিশ্বাস করেছিলেন, সে তাকে পথে বসিয়ে নিয়েছিল মহিষাদল। উপাধ্যায়দের শেষ রানী জানকী, রানীর পোষ্যপুত্র নিয়েছিলেন, সে অন্ধ হল। মহিষাদল এলো গর্গ বাহাদুরদের হাতে। লক্ষ্মীভূমি কখন যে কার বাড়ি ঢোকেন তা কেউই বলতে পারে না। ভাবনাটা মনের মধ্যে ঘুরছিল, মনে মনে কুড়ারাম মাকে ডাকছিল, বলো না, তুমি বলো। আর এরই মধ্যে এলো কোম্পানির পরোয়ানা। আসছে কলকাতা থেকে, রেভিনিউ বোর্ডের হুকুমে যেতে হবে তাকে বাঁকুড়া। বৈশাখ মাস, ঝড় বৃষ্টির সময়, কিন্তু উপায়ও ছিল না, কাজ জরুরি। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অপেক্ষা করুন কুড়ারাম শেষ পর্যন্ত কিভাবে তার কীর্তিহাট সৃষ্টি করেছিল।